সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই আমাদের পাবলিক টাইমস আয়োজিত দেশের কথা অনুষ্ঠানে। সবাইকে স্বাগত। আসসালামু আলাইকুম। আজ আমাদের সাথে যুক্ত হয়েছেন সম্মানিত অতিথি হিসেবে অ্যাডভোকেট জনাব ফজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। জনাব ফজলুর রহমান, আপনাকে স্বাগত আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। প্লিজ। জনাব ফজলুর রহমান, আমরা একটি বিষয় অনেক জায়গায় কথা হচ্ছে, নির্বাচন বিষয়ে। আপনি জানেন, বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে কথা বলা হচ্ছে নির্বাচনে নিয়ে, বিভিন্ন গণমাধ্যমে এই নিয়ে সংবাদ প্রকাশিত হচ্ছে এবং এই বিষয়টি নিয়েই সবসময় কথা চালাচালি হচ্ছে, আলোচনা হচ্ছে। সংস্কার নাকি নির্বাচন, আগে নির্বাচন নাকি পরে সংস্কার, নাকি আগে সংস্কার পরে নির্বাচন। এই বিষয়টি নিয়ে প্রথমেই আপনার কাছ থেকে জানতে চাইবো। আপনি একজন বর্ষিয়ান রাজনীতিবিদ এবং আপনার একটি বিচক্ষণী ক্ষমতা রয়েছে, বিভিন্ন বিষয়ে বিশ্লেষণ দিয়ে থাকেন। আমরা সম্প্রতি দেখেছি বিভিন্ন গণমাধ্যমে আপনি একটি সরব ভূমিকা পালন করছেন নির্বাচন ইস্যুতে বা সংস্কার ইস্যুতে বা বিভিন্ন বিষয়ে আপনি কথা বলছেন। যদি বলেন আমাদেরকে যে নির্বাচন এবং সংস্কার, যৌক্তিকতা দুটোর মাঝে আপনি কিভাবে দেখেন এবং ঠিক কতটা সংস্কার আসলে হলে তারপর নির্বাচনে যাওয়া উচিত, আর নাকি নির্বাচন আগে তার পরবর্তীতে সংস্কার? আপনার মন্তব্য কি এই বিষয়ে? আপনাকে আমার অসংখ্য ধন্যবাদ। আপনার ইনস্টিটিউশন, যার মাধ্যমে আমাকে আপনি কথা বলাচ্ছেন, আপনি ইনস্টিটিউশনকে আমার শুভেচ্ছা রইল। এবং যারা আমাদের কথা শুনছেন, ঈদের পরে সবাইকে আমি আর ঈদের পরে আর কোনো টকশো করিনি। ঈদের পরে আমি সবাইকে ঈদ মোবারক জানাইলাম। বাংলাদেশের মানুষকে ঈদ মোবারক, আসসালামু আলাইকুম। বাংলাদেশের মানুষ আমার বক্তব্যগুলো শুনছে। আমি বাড়িতে আসার পরে আমি এখন পর্যন্ত অনেকগুলো জনসভা করেছি। এটা জনসভা না, ঈদ পুনর্মিলনী সমাবেশ করেছে এবং প্রত্যেক জায়গাতে অগণিত মানুষ আসছেন, তাদের সাথে কথা বলছি, বক্তব্য রাখছি। আপনারা যারা ইউটিউব চালান, আমার খুব দুর্ভাগ্য, আমি আপনাদের ভালোবাসা পাইতে পারলাম না, বা আমি 100 কথা বললে 2টা কথা আমার ভুল হইতে পারে। ওই ভুলটাকে আপনি কিন্তু কিছুক্ষণ পরে সবসময় বাজাইবেন। ওই যে 98টা কথা যে বলছি দেশের জন্য, এটা কিন্তু একবারও বাজাবেন না। এটা সবাই করতেছে। আমাকে ওই দিন একটা টক শোতে নিয়ে গেল, একটা আপনার মতো না, ধরেন একটা টেলিভিশন সেন্টারে, প্রাইভেট টেলিভিশন সেন্টারে এক ভদ্র মহিলা, আমার সাথে 20 বছর আগে থেকে পরিচিত। উনি খুব ভালো সঞ্চালক। বহু অনুরোধ করতে করতে নিয়ে গেলেন এবং বললেন যে আপনি একক অনুষ্ঠান করবেন, আপনি যেমন করছেন আজকে। আমি সেই কথাই গেলাম, গিয়া দেখলাম একজন ভদ্রলোক বসে আছে। আমি বললাম, আপনি তো বললেন একক, এখন আরেকজনকে আনলেন। আমার কোনো আপত্তি নাই, কিন্তু আপনি তো কথার বরখেলাপ করলেন। আপনি কি আমার কথা শুনতেছেন? হ্যালো, জি জি, আপনি জি জি, আমি শুনছি, আমি শুনছি। জি। পরে দেখলাম আরেকজন আইসা, জি আমি শুনছি। উনি একজন সমন্বয়ক ছিলেন, একজন ছাত্র নেতা ছিলেন। ইদানিং আবার নতুন যে পার্টিটা হয়েছে নাগরিক কমিটি, সেই নাগরিক পার্টি, জাতীয় নাগরিক পার্টির লিডার। বাচ্চা বয়স, ভালোই লাগে দেখতে। আমি বললাম, ঠিক আছে, আপনারা দুজনে আলোচনা করেন, আমি করব না। আমি যখন এসে পড়ব তখন কান্নাকাটি শুরু করলো ওই সঞ্চালক ভদ্র মহিলা। আপনাকে আমি এককভাবে নামটা বলে দিব। উনি আমার সঙ্গে খুব অসততা করলেন বলে আমার মনে হলো। আধা ঘন্টা আমার হাতে ধরা, অনুরোধ করা, ফজলু ভাই আমার ইজ্জতটা আপনি মারেন না, খুব ভালো হবে। তারপর ওই ছেলেটি, নাগরিক কমিটির ছেলেটি উঠে আসলো, স্যার স্যার আমি করব না, স্যার আপনি করেন, স্যার আমি করব না। একেবারে মানে সাংঘাতিক অবস্থা। আমি দেখলাম জিনিসটা খুব অসুন্দর হয়ে যাচ্ছে। তখন বললেন যে ঠিক আছে, তুমিও বসো, আমরা তিনজনেই কথা বলি। এক পর্যায়ে আয়শা, ওই ভদ্রলোক যিনি আগে ছিলেন, উনি প্রথম পরিচয় দিয়েছে উনি একজন
সাংবাদিক সমিতির প্রেসিডেন্ট, তাকে পরিচয় করাইছে আমাকে আগে, উনি বলেন নাই আমাকে। পরে জানলাম যে না, উনি একজন বুদ্ধিজীবী। ঠিক আছে, উনি এক পর্যায়ে বসলেন, রাজনীতিবিদদের সবই খারাপ এবং এদেরকে দেশের মানুষ খুব ঘৃণা করে সবাইকে। এই ধরনের কথার পরে আমার স্থির থাকা, কারণ আমার জীবনে এই যে আপনার সাথে বসে কথা বলতেছে, একটা টেবিলের মধ্যে 6 জন বসতে পারি না খাওয়ার জন্য, বাড়িতে পাতিদের একটা ঘর আছে, সেই ঘরে এসে কষ্টে সৃষ্টি থাকি, অথচ আমি হলাম সিলেট অ্যাডভোকেট বাংলাদেশের কত কিছু, কিন্তু আমি ভাড়ার বাসায় থাকি। এখন উনি যদি এক কথায় বলে ফেলে সমস্ত পলিটিশিয়ানরাই হইল দুর্নীতিবাজ, মানুষ তাদেরকে ঘৃণা করে, আমি একটু প্রতিবাদ করি। এইটা নিয়ে সারাদিন প্রচার করতেছে ফজলুর রহমান। আমি বলছি না, আপনি তো এটা বলতে পারেন না, সব রাজনীতিবিদ দুর্নীতিবাজ এবং ঘৃণা করে দেশের মানুষ। যা হোক, এখন আপনার কথার উত্তরটা দিই, যে সংস্কার আর নির্বাচন। 1 নম্বর হইলো, এই দেশে কি সংস্কার কারা করতেছে? এই একটা সংস্কার কমিটিকে আমি মানি না। এতে যদি আমার জেল হয়ে যাবে, আমি কাউকে মানি না। ওনারা যদি ফেরেস্তা হয়ে থাকেন, ওরা ওনাদের কাজ করুন, কিন্তু ওনাদের সংস্কার আমি মানি না। কারণ ওনাদের চরিত্রের যে সুন্দর, গত 8 মাসে আমি প্রমাণ পাইছি, এই চরিত্রের লোক বাংলাদেশকে সংস্কার করুক এটা আমি চাই, বাংলাদেশের সংস্কার করুক এটা আমি চাই না। বিশেষ করে বাংলাদেশের সংবিধান যে সংস্কার কমিটি যাকে দিয়ে বানানো হয়েছে, উনার নাম হলো ডক্টর আলী রিয়াজ। উনি আমাদের সময়ে জুনিয়র ছাত্র ছিলেন। উনি পরে আমেরিকা চলে যান 40 বছর আগে এবং ওখানে গিয়ে শিক্ষকতা করেন। এই কারণে তার প্রতি আমার শ্রদ্ধা। কিন্তু আমি কিছুতেই আমেরিকান একজন নাগরিক আমার দেশের সংবিধান লিখবে অথবা ছুঁড়ে ফেলে দিবে, আবার নতুন করে লিখে দিবে, এটা আমি ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছি, করলাম এবং করব। আমেরিকান নাগরিক আমার দেশের সংবিধান লেখার দরকার নাই, কারণ আমার দেশের সংবিধান লেখার মতো এখন অন্তত 500 লোক জীবিত আছে বা সংবিধান সংশোধন করার প্রস্তাব দেওয়ার মতো। এই কারণে এই যে সংস্কার কমিটি, এখন বোঝা গেছে তাদের একমাত্র কাজ হইল নির্বাচনকে দীর্ঘায়িত করে দীর্ঘদিন ক্ষমতায় থাকার যে অভিলাষ, সেই অভিলাষেই তারা এই সংস্কারের কথা বারবার বলতেছেন। আমার কাছে এইটা কোনো মিনিংলেস কথা মনে হয়। সংস্কার যদি করতেই হয় একান্ত নির্বাচন কেন্দ্রিক যে কতগুলো সংস্কার হবে, কিভাবে ফেয়ার ইলেকশন হবে, রিটার্নিং অফিসার, প্রিসাইডিং অফিসার, কেন্দ্র ইত্যাদি ইত্যাদি, অনেকগুলো, জাল ভোট দিলে কি হবে, ভোটে কি হবে, এই নির্বাচন কেন্দ্রিক যে সংস্কারগুলো, এটা খুব দ্রুত করে আমি ইউনূস সাহেবকে সম্মান জানিয়ে বলবো, উনার কথা মতো ডিসেম্বরের মধ্যে একটা ইলেকশন দেওয়া উচিত এবং ইলেকশন দিয়ে জনগণের যারা মেজরিটি হবে জনগণের ভোটে, তাদের কাছে দায়িত্ব দিয়ে উনাদের চলে যাওয়া উচিত। আমি মনে করি এটা। এর বাইরে ওই সংস্কারের নামে যদি দীর্ঘদিন ওনারা কাটাতে চায়, তাহলে বাংলাদেশে জঞ্জাল হবে, গন্ডগোল হবে। কারণ গত 3টা ইলেকশন, গত 16 বছর আমাদের সন্তানেরা ভোট দিতে পারে নাই। যার বয়স 30 বছর না, 30 না, 35 বছর যার বয়স, সে কিন্তু ভোট দিতে পারে নাই। 14 সনে ভোট দিতে পারে নাই, 18 সনে ভোট দিতে পারে নাই, 24 সনে ভোট। এখন প্রত্যেকের আকাঙ্ক্ষা, এই যে আমি হাজার হাজার মানুষের জনসভা এবং সমাবেশ করতেছি, প্রত্যেকটা লোকের আমাকে এই মুহূর্তে ইলেকশন দাও। তত্ত্বাবধায়ক সরকার যদি 3 মাস ইলেকশন দিতে পারে, তুমি 6 মাসে দাও, 6 মাসে না পারো 1 বছরে দাও, 1 বছরে না পারো 1.5 বছরে দাও। এইটা নিয়ে এই যে জটিলতা সৃষ্টি করা সংস্কারের নাম এবং বিভিন্ন অজুহাতে, আমি মনে করি এই অজুহাতগুলো সাংঘাতিকভাবে ষড়যন্ত্রমূলক এবং আমি এই মুহূর্তে ইলেকশন চাই, অন্তত ডিসেম্বরের মধ্যে ইউনূস সাহেবের সম্মান করে ওনার কথা অনুযায়ী। আমি হলাম সেই মানুষ এবং মাঠে মাঠে আমি মানুষকে জিজ্ঞাসা করতেছি, আপনারা কি নির্বাচন চান ডিসেম্বরের মধ্যে? 100%, নট 99, 100% হাত তুললে মানুষ বলে আমরা নির্বাচন আপনার ডিসেম্বরের আগেই চাই। এ হলো মানুষের সেন্টিমেন্ট। এ হলো আমার কথাটা। আমি নির্বাচন চাই, সংস্কার যতটুকু নির্বাচন কেন্দ্রিক করা দরকার করবে। আর যদি একদম একান্ত সংস্কার, যদি খুব প্রয়োজনীয় সংস্কার হয়, তারা আগে জাতির কাছে বলতে হবে দিস ইজ দ্য সংস্কার আমরা করতে চাই। যদি সবাই মিলে একমত হইতে পারে, যেগুলো সবাই মিলে একমত হইতে হবে দল, সেই সংস্কারগুলো সবাই দস্তখত করবে, আমরা পার্লামেন্টে গেলে পরে পাস করে দিব। এরপরে দ্রুত নির্বাচন দিতে হবে, এটা হলো কথা।
জি, শ্রদ্ধেয় ফজলু ভাই, আপনি জানেন, কারণ আপনার দলের পক্ষ থেকে সংস্কার সুপারিশের যেগুলো পাঠানো হয়েছিল সেখানে আপনারা আপনাদের মতামত জানিয়েছেন ইতিমধ্যে সম্ভবত। তো সেই বিষয়টিতে সংস্কারের সুপারিশের মালার যেগুলো আপনাদের কাছে এসেছিল সেগুলোর জন্য আপনারা আপনাদের মতামত পাঠিয়েছেন, সেই মতামতে বিভিন্ন বিষয় উঠে এসেছে। তো এই বিষয়টি নিয়ে যদি দর্শকদের উদ্দেশ্যে আপনি বলেন যে আপনারা সুপারিশের কোন কোন জায়গাগুলোতে সহমত পোষণ করেছেন এবং কোন কোন জায়গাগুলোতে ভিন্নমত পোষণ করেছেন। এই ব্যাপারে আমি সবকিছু বলতে পারবো না, কারণ আমি সাংগঠনিকভাবে যারা জিনিসটা করেন, বিশেষ করে নীতি নির্ধারণ কমিটি, আমি সেই নীতি নির্ধারণ কমিটির আমি স্থায়ী কমিটির মেম্বার নই, আমি একজন উপদেষ্টা। আমি দূর থেকে যা শুনেছি কোন কোন ব্যাপারে, আমার ধারণা হলো আমরা 31 দফা ভিত্তিক জনাব তারেক রহমানের নেতৃত্বে যে সংস্কারের প্রস্তাব দিয়েছি, রাষ্ট্র মেরামতের প্রস্তাব দিয়েছি, সেই প্রস্তাবগুলোর আলোকেই আমাদের দল ইউনূস সাহেবের উপরে যেগুলো মিলেছে সেগুলোর সাথে একমত পোষণ করেছে। খুব ক্লিয়ারলি আমি দেখলাম আমার দল বিএনপি ওই যে সংবিধানে দেশের নাম পরিবর্তন করে ফেলানো, সংবিধানের 4টা স্তম্ভের মধ্যে 3টা স্তম্ভ বাদ দিয়ে দেওয়া, এই কথাগুলো খুব ক্যাটাগরিক্যালি আমাদের দল এটা অস্বীকার করছে বা বিরোধিতা করছে অথবা ডিফার করছে। এবং আরো যে কঠিন কঠিন যে শব্দগুলো, ওই যে এই 8টা প্রদেশ করে ফেলানো, এই যে পাগলামি এবং পাবনার যে প্রস্তাবগুলো, পাবনার থেকে যে প্রস্তাবগুলো আসছে বাংলাদেশকে 8 ভাগে ভাগ করে ফেলানো, এগুলো পাবনার প্রস্তাব আমার কাছে মনে হয়। এগুলোর ব্যাপারে বিরোধিতা করছে। এই রাষ্ট্র ক্ষমতা ইলেকশনের ডিউরেশনটা 4 বছর হবে, এইটা বিরোধিতা করছে আমার দল। তারা বলছে না, এটা 5 বছরে রাখতে হবে, কারণ পৃথিবীতে পার্লামেন্টের ইতিহাসে আমরা যে দেশগুলোকে সবচেয়ে ভালোভাবে চিনি, পার্লামেন্ট পলিটিক্স আসছে ব্রিটিশ থেকে, ইংল্যান্ড থেকে, ইউকে থেকে, সেইখানে ডিউরেশন হলো 5 বছরেরও বেশি, 6 বছর। ইন্ডিয়াতে 5 বছর, অস্ট্রেলিয়াতে 5 বছর, ইউরোপের সমস্ত দেশগুলোতে ডিউরেশন হলো 5 বছর। শুধু আমেরিকার প্রেসিডেন্ট ইলেকশনের ডিউরেশন হলো 4 বছর। কাজেই আমরা মনে করি যে পার্লামেন্ট ইলেকশনে যারা এমপি হয় তাদের ডিউরেশনটা 5 বছরই থাকা দরকার, এবং এটা আমরা এই সরকারের প্রস্তাবের সঙ্গে বিরোধিতা করেছি। আর রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতা আমরা এটা অ্যাডজাস্ট করাটাই উচিত। হ্যাঁ, এইটা যেভাবে পারা যায় রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে একটা ভারসাম্য রাখা উচিত। এই ব্যাপারে নিশ্চয়ই আমার দলের যে ভারসাম্য, এবং প্রধানমন্ত্রী পরপর যাতে কেউ 2 বার না হইতে পারে, আমি এটাও মনে করতে পারি কেউ যাতে 2 বারের বেশি প্রধানমন্ত্রী না হইতে পারে, সেই আইনটা করলেও কোনো ক্ষতি নাই। এই ব্যাপারে সবাই একমত হবে। এইগুলো করে নির্বাচনের ব্যাপারে আইনগুলো করে ইলেকশন দিয়ে দেওয়া উচিত। এর বেশি সংস্কার তারা যে সংস্কার করতে চায়, সেই সংস্কারগুলো আমার মনে হয় না সকলে একমত হবে। ধরেন কোনটাতে বিএনপি একমত হবে, আবার দেখা গেল জামাত আবার ডিফার করবে, জামাত একমত হবে, ইসলামী ঐক্যজোট ডিফার করবে, ঐক্যজোট একমত হবে, কমিউনিস্ট ঐক্য ডিফার করবে, কমিউনিস্ট পার্টি সহ যে ঐক্য 12 দল ডিফার করবে। এ হলো ব্যাপারটা, এইরকম দাঁড়াবে। এবং আপনি যদি একটা সংবিধান সংশোধন করতে চান, ইট মাস্ট বি সাপোর্টেড বাই দি পিপুল থ্রু এ প্রসেস অফ পার্লামেন্ট ইলেকশন। পার্লামেন্ট ছাড়া আপনি যত এখানে বসে যত মাতবরি করেন, লিখে দেন, হ্যাঁ ডক্টর আলী রিয়াজ সাহেব লিখে দিব, আমরা একটা সংবিধান পায়ে ফেলবো, আর আমরা হাততালি দিয়া বাচ্চা মানুষের চকলেট খাওয়ার মতো প্রাইমারি স্কুলের ছাত্রদের খুব মজায় খাইলাম। এই কথাটা হবে না, কারণ পার্লামেন্ট ইজ দ্য অথরিটি who comes through a process of election by the owner of the state. অর্থাৎ এটাকে বলা হয় 7 ধারা অনুযায়ী জনগণ হলো এই দেশের ক্ষমতার মালিক। ক্ষমতার মালিকেরা যাকে নির্ধারণ করবে তারাই পার্লামেন্টে আলটিমেটলি, যদি আমরা একমত হই তারপর ওইটাকে এন্ডোর্স করাইতে হবে, পাস করাইতে হবে, তো প্রসেস অফ পার্লামেন্ট। কাজে আমি মনে করি ওইটাই হওয়া দরকার। যেগুলো ঐক্যমত হবো আমরা, সেইগুলা আমরা দস্তখত করে দিব সবাই মিলে। আর যেগুলো ঐক্যমত হবো না, যার যার ইলেকশনে যাব, মানুষকে বলবো যে আমি ইলেকশনে গেলে এই সংস্কার হবে,
এবং ইলেকশনের পরে যেটা মেজরিটি পার্টি হবে তারা ছোট ছোট দলগুলাকে কনভিন্স করিয়া সবার মতে আরো কিছু সংশোধন যতটুকু হয়, একবারে পৃথিবী যতদিন থাকবে, আপনাকে আমি বলি, চন্দ্র সূর্য যতদিন উঠবে, দেশ যতদিন থাকবে, সংস্কারের প্রয়োজন ততদিন পড়বে। কারণ পৃথিবী আগাবে, দেশ আগাবে, বিজ্ঞান আগাবে, আধুনিকতা আগাবে, এখানে তো সংস্কারের সমস্যা বাড়বে, সমস্যা সৃষ্টি হবে, সেখানে তো সংবিধান পরিবর্তন বারে বারেই হতে পারে রে ভাই। কিন্তু একদিনে সংস্কার শেষ হবে না, কোনো কিছুর এই সংস্কার একদিনে শেষ হবে। কাজে সারা যদি বলেন যে সংস্কার শেষ করে ইলেকশন দেবে, তাহলে চন্দ্র সূর্য উঠা পর্যন্ত আর ইলেকশন দিতে হবে না, এটা কিয়ামতের পরই হবে আর কি, এই জিনিসটাই। এবং এইসব কথা যারা বলে তাদেরকে আমরা খুব খুব মানে ফ্রিলি কথা বলছে, সরল ভাবে কথা বলছে, দেশের জন্য কথা বলছে, আমরা তাদেরকে এইরকম মনে করি না। বরং আমরা মনে করি তারা ইলেকশনে দাঁড়াইলে 500 ভোট পাবে না নিজের এলাকাতে, জীবনে কোনদিন এমপি হতে পারবে না, ইলেকশন করে কোনদিন রাষ্ট্র দায়িত্ব পাবে না বইলা তারা কূটকৌশল করে ইলেকশনটাকে দেরি করে 5 বছরের একটা টার্মে। এখন এই প্রশ্ন উঠছে, আজকে আমি দেখতেছি তো সব জায়গাতে আসতেছে কি ইউনূস অনন্তকাল থাকবে, আমৃত্যু থাকবে। আজকে দেখলাম আমৃত্যু পর্যন্ত আসছে। এতদিন ছিল 10 বছর ইউনূসকে প্রেসিডেন্ট রাখতে হবে, তবে ইলেকশনের ব্যাপারে চিন্তা করা যাবে। এখন একটা ইলেক্টেড গভর্নমেন্টের ডিউরেশন 5 বছর, তাহলে একটা নন ইলেক্টেড গভর্নমেন্টের, ইন্টারিম গভর্নমেন্টের টার্ম 10 বছর হয় কি করে না? এগুলো তুলে পেস লাগানোর কথা রে ভাই, ইলেকশন হতেই হবে, এই হলো কথা, এবং এটাই সমাধান। এই কথাটি কারা বলছে যে 10 বছর সরকারকে ক্ষমতায় দেখতে চায়, এই অন্তর্বর্তীকালীন সরকারকে, বা 5 বছর দেখতে চায়, কারা বলছে? যারা এই দেশের মানুষকে মব সৃষ্টি করে মানুষকে দিয়া, তারা দেশে এবং বিদেশে সবাই বলতেছে 10 বছরের কোন ইলেকশনের দরকার নাই, দেশ খুব সুন্দর চলতেছে, ইউনূস সাহেব পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান, উনি সবাইকে উনি কনভিন্স করে সারা পৃথিবীর টাকা বাংলাদেশে নিয়ে আসতেছে, এটা সোনার দেশ হইব, কাজে উনি অনন্তকাল থাকুক। আমি ইউটিউবে দেখতেছি এবং এই কথাগুলা সত্য, এবং এটা তাদের মুখ থেকে শুনতেছি, তাদের মুখ থেকে শুনতেছি। যারা বাহিরে, যারা আমাদের মানে এটারে কি বলে ফিলোসফার যারা আছে, যাদের নাম আমি দেখি, এদের নাম আমি বলতে চাই না, ওনারা যদি ভিতরে আসতেন তাইলে ওনাদেরকে একটু মানে ওনাদের শরীরে একটু আদর যত্ন করে দেখতে পারতাম, ওনারা কেমন সোনার মানুষ, কত মহাজ্ঞানী তারা বলতেছে। এবং এখানে ভিতরে ছেলেরা বেশিরভাগ বলে, এবং সবচেয়ে বেশি বলে জামাত শিবিরের যে কর্মীরা ইউটিউব ব্যবহার করছে হাজারে হাজার, তারা প্রতিদিন বলে। এ হলো ব্যাপার, তারাই বলে। জামাত শিবিরের কর্মী যখন বলে তখনই আমার মনে হয় যে এটার পিছনে একটা ঘটনা আছে, একটা কালো শক্তির কালো চেষ্টার একটা ঘটনা, এটা আমার মনে হয়। কারণ তারা যখন বলে আমরা পার্লামেন্ট ইলেকশন চাই না আপাতত, আমরা চাই আগে ইলেকশন, স্থানীয় ইলেকশন হোক, আমার মনটা একদম কাঁপে উঠে রে ভাই। তারা পাকিস্তানের সময় পাকিস্তান চায় নাই, তারা বাংলাদেশের সময় বাংলাদেশ চায় না। দেশের ভালো খুব জিনিসে তাদের খুব কোনো সময় কোনো পার্টিসিপেশন বা অংশগ্রহণ ছিল না। এখন যখন বলে আমরা সংসদ ইলেকশন চাই না, আগে আমরা চাই স্থানীয় ইলেকশন, বুকটা একদম কাঁপে উঠে রে ভাই। কারণ আমি জানি এর পিছনে অনেক রহস্য তাদের আছে। এ হলো কথা। ছেলেপেলেরা অনেক সময় কথা বলে। জি, হ্যালো, বলেন। জি জি, আমি শুনছি। প্লিজ। না, ছেলেপেলেরা অনেক সময় বুঝে না, বুঝে তাদের আবেগের কথা বলে। জি জি, আপনি বলেন, আপনারটা ডিস্টার্ব করতেছে আপনার শব্দগুলো। হ্যাঁ বলেন প্লিজ। জি, আপনি যেটি একটু আগে বলছিলেন যে অনেকেই ডক্টর ইউনূসকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়, আরো 5 বছর বা 10 বছর থাকুক, বিভিন্ন ইউটিউব থেকে আপনি এই সূত্র থেকে আপনি বলছিলেন। তো এই বিষয়ে যেটি অনেক জায়গায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বা বিভিন্ন জায়গায় লেখালেখি হচ্ছে বা কথা হচ্ছে, যেটি আমরাও দেখেছি যে বর্তমান সরকার একটি স্থিতিশীল অবস্থার দিকে দেশকে ক্রমান্বয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে, এবং দেশের স্বার্থে বিভিন্ন ধরনের
ইতিবাচক পদক্ষেপ নিয়েছে, বিশেষ করে আন্তর্জাতিক মহলে একটি গ্রহণযোগ্যতা সেটি তৈরি করেছে, এমন নানা কথা কিন্তু উঠে এসেছে এবং যেগুলোর প্রয়োগ দেখা যাচ্ছে ইতিমধ্যে আপনি দেখেছেন। তো সেই জায়গা থেকে এই যে জনগণ যে মনে করছে বা বিভিন্ন সামাজিক মাধ্যমে যে লেখালেখি হচ্ছে, বিশেষ করে আপনি আজকে দেখেছেন যে বিমস্টেক সম্মেলনে ডক্টর মোহাম্মদ ইউনূস মাননীয় প্রধান উপদেষ্টা উনি অংশ নিয়েছেন। সেখানে উনি অংশ নিয়ে রোহিঙ্গাদের বিষয়ে একটি ইতিবাচক সাড়া পেয়েছেন। 1,80,000 রোহিঙ্গা ফিরিয়ে নেওয়ার ব্যাপারে হয়তো বা একটি পদক্ষেপ শীঘ্রই নিতে যাচ্ছে। এটি কি আমাদের জন্য ইতিবাচক নয়? এবং একই সাথে সাউন্ড ডিস্টার্ব করতেছে। জি জি, আমি কি আবার না বলেন, তাহলে আমি আবার জি। এবং একই সাথে সম্প্রতি চীন সফরে গিয়েছিলেন আমাদের সরকার প্রধান, এবং সেখান থেকেও একটি ভালো বিনিয়োগের বিষয়ে ইতিবাচক সাড়া মিলেছে। সবকিছু মিলিয়ে এগুলো হবার পর জনগণ বা বিভিন্ন সামাজিক মাধ্যমে দেখা যাচ্ছে জনগণ মত দিচ্ছে যে এই সরকার কি দরকার, এই সরকার আপাতত থাকুক, নির্বাচন আরো পরে হোক, এমন কথা আসলে উঠে এসেছে। তো বিষয়টিকে আপনি সার্বিকভাবে কিভাবে দেখছেন? কারণ একটু আগে আপনি বলছিলেন যে এটি আসলে সম্ভব না। আচ্ছা ঠিক আছে, উনি যদি এত কাজ করতে পারেন, জনগণ সব উনাকে সমর্থন করে, তাহলে ইলেকশনটা দিতে উনি ওই আজ দ্বিতীয়া, কাল তৃতীয়া, পরশু মঙ্গলবার, সকালে ইলেকশন দিমু, বিকালে পরশু দিন দিমু, এইগুলা বলেন কেন? তাইলে উনি এত জনপ্রিয় লোক, মাঠে আইসা ইলেকশন করে 5 বছর না, উনি 25 বছর থাকুক না, উনি আরো 100 আরো 85 বছর বাঁচুক, আমি তো দোয়া করি। এত জনপ্রিয় ব্যক্তি ইলেকশন দিতে তো বয়টা পায়। কিন্তু আমি এই কথাটা জানি, আপনাকে বলি, নন ইলেক্টেড গভর্নমেন্ট, অনির্বাচিত সরকারের কোনো মর্যাদা পৃথিবীর কেউ কোনোদিন দেয় নাই। এটাও যদি আমরা না বুঝি তাইলে বলতে হবে ধরুন তুমি দ্বিধা হও, আমরা মাটির নিচে ঢুকে যাই। অনির্বাচিত সরকারের কি সম্মান? ওই যে দেখবেন একই সঙ্গে মোদি হাইটে আসতেছে লাল গালিচার উপর দিয়া বিমস্টেক সম্মেলনে, আর ওনারে 2 জন মেয়ে মানুষ ওই ফুলের তোড়া দিয়া ওনাকে গ্রহণ করছে। কাজে আমরা বুঝতে পারি হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইলেক্টেড এন্ড নন ইলেক্টেড লিডার অফ এ কান্ট্রি। এইগুলা কয়ে লাভ নাই ভাই, তো মুখের কথা মুখে বলে, এইগুলা কয়ে লাভ নাই। তাহলে ঠিক আছে, এত জনপ্রিয়তা ওনার, উনি এত ভালো কাজ করতেছে, তাইলে বললেই হয় যে ঠিক আছে চলেন একটা ইলেকশন করে করুক ইলেকশন। ওনার তো ছেলে পেলেরা আছে যাদেরকে উনি বলছে, কি বলছে, মাস্টার মাইন্ড। হ্যালো, যাদেরকে আপনি কি শুনছেন আমার কথা? আমি শুনছি জি জি জি, আমি শুনছি। যাদেরকে বলছে তারা পৃথিবী জয় করতে পারবে, ওরাই আমাকে ক্ষমতায় বসাইছে, এদের মতো ছেলে হয় না, বিদেশে গিয়ে বলছে ছেলেদেরকে দিয়ে আমি একটা পার্টি করাবো, সেই পার্টির দায়িত্ব নিয়ে উনি লেগে যান, কোনো অসুবিধা নাই। এত জনপ্রিয় ব্যক্তি, তাইলে ইলেকশনে এত ডরায় কেন? বুঝলাম না তো। 2টা জিনিস, একটা হইলো উনার জনপ্রিয়তা নাই, উনি জোর করে ক্ষমতায় থাকতে চায়, এইটা হতে পারে একটা, যতদিন সম্ভব। যে হাসিনার টার্ম ছিল তো 29 সন পর্যন্ত, 2029 সনের ডিসেম্বর পর্যন্ত। আমি দেখতেছি যে মৌলানা সাহেবরা ওয়াজ করে, মাহফিলে ওয়াজ করে, আমি 2-3 জন মৌলানা সাহেবের ওয়াজ শুনলাম কিছুদিন। তারা বলে, ও ভাইয়েরা গো, ইউনূস সাহেবরে হাসিনার টার্মটা দিলে কি ক্ষতি হয়, বলেন আলহামদুলিল্লাহ। তারা আবার এটা প্র্যাকটিস করতেছে যে 29 সন পর্যন্ত ইউনূস সাহেবকে এই জীবন দিতে হবে। হাসিনা যতদিন ছিল এটা তো অন্যরা পারে নাই, কাজে তারা কি শুনতেন? তারা আমি শুনছি তাদেরকে হাসিনার টার্মটা দিতে হবে, এটা ওয়াজ করে বলে, এটা ছেলেরা বক্তৃতা করে বলে। ওই যে ওইগুলা তো আমার সন্তানের মতো, নামও আমি নিতে চাই না, যে সার্জিস টার্জিস এতো বলছে এই মান যারা নির্বাচন চায় ইউনূস সাহেবকে 10 বছর রাখতে হবে, এটা কয় বক্তৃতা করে। কাজেই আমরা বুঝতেছি এইটা হলো একটা, এটা হলো 1 নম্বর। আর 2 নম্বর হলো ওনারা যদি এত জনপ্রিয়, দেশে বিদেশ থেকে ইউটিউবাররা বলে আরে বাবা রে এত জনপ্রিয়, তাহলে জনাব ইউনূস সাহেব একটা ভোট দিয়া 5 বছরের জন্য ক্ষমতা নিয়ে নেই, মানুষের ভোট দেয়া, মানুষের রিকগনিশন বা মানুষের সাপোর্ট পায়। এর বাইরে যাই করবে, বট গাছের চেয়ে কলা গাছ কোনোদিন উঁচা হয় না, কথাটা আমি বহুবার বলছি, আর কত বলবো, মুখে ব্যথা করে। বট গাছ হলো নির্বাচিত সরকার, আর কলা গাছ হলো
এটা ইন্টারিম সরকার। নির্বাচিত সরকারের 5 বছর আয়ু হইলে অনির্বাচিত সরকারের তো 3 মাসে ইলেকশন করছে তত্ত্বাবধায়ক সরকার। উনি 6 মাস নিক, 6 মাসে হয় না, উনি 1 বছর নিক, 1 বছরে হয় না 1.5 বছর নিক, কতদিন থাকতে চায়? উনার কত সুখ দরকার, কত সম্পদ দরকার। উনি তো সমস্ত উনার মামলাগুলা উইথড্র করছেন। উনি 666 কোটি টাকা মাফ করায় নিয়েছেন 2029 সনের ডিসেম্বর মাস পর্যন্ত। উনাকে ট্যাক্স দিতে হবে না, এগুলো দেখতেছি তো ভাই। হয়েছে তো, আর কত যাক না। উনি, আমরা এটা মনে করি উনি ভালো কি খারাপ উনার নির্বাচনের কর্মকাণ্ডের মধ্য দিয়ে বোঝা যাবে। আর একবার যদি কেউ এরশাদের মতো স্লোগান দিয়া দেয়, বা হাসিনার বিরুদ্ধে যে স্লোগান উঠছে, এই হাসিনা কবে যাবি, 1 দফায় 1 দাবি, অথবা এরশাদ তুই গদি স্যার, গদি নয় তোর বাপ দাদার, আমি চাই না ইউনূস সাহেবের বিরুদ্ধে এই স্লোগান গুলো উঠুক। ওই যে ছেলে পেলেরা স্লোগান চ্যালেঞ্জ করে, ইউটিউবাররা, ওদের যে গডফাদাররা, এইসব গডফাদাররা কার কি খায় আমি জানি না, এরা চ্যালেঞ্জ করে, রাস্তায় নাইমা দেখেন। আরে রাস্তায় নাইমা দেখেন, ঢাকা শহরের 2-1টা ইনস্টিটিউশন ছাড়া, ইউনিভার্সিটি আর 2-1টা রাস্তার ইনস্টিটিউট, শাহবাগ ছাড়া বাংলাদেশে এই যে আমি ঘুরতেছি, আমার ইটনা মিটামো নষ্টগ্রাম সারা কিশোরগঞ্জে খুঁজা পাওয়া যায় না, বাটি চালান দিয়ে তো পাওয়া যায় না কাউকে। তারা যদি বলে মানুষ ইলেকশন চায় না, আমি তো বলবো আমি কালকে এখানে 10,000 মানুষের মিটিং করছি, 10,000 হাতই উঠছে যে দ্রুত ইলেকশন, 10,000 হাত উঠছে, 9,999টা হাত উঠে 10,000 হাত উঠছে। আমি তো সব এখানে মিটিং করতেছি, ঘন্টায় ঘন্টা অফুরন্ত মিটিং, অগণিত মিটিং করতেছি আমি। তারা আসুক জিজ্ঞা বলুক যে না আমরা ইলেকশন দিতে চাই না, আপনারা রাজি কিনা, এটাই জিজ্ঞাসা করতে চাইছে যে আমরা ইলেকশন দিতে চাই। বা টেলিভিশনেই বলুক যে আমি 5 বছর এই দেশে কোনো ইলেকশন, আপনারা রাজি হবেন কিনা। এইগুলো তো হলো তাদের মতো করে গদিতে থাকার জন্য তারা বলে। এটা আগে যারা বলছে, যখন যে বলছে তারই পতন হয়েছে, যখন যে বলছে তারই পরিণত হয়েছে নির্বাসন। আমি এই সরকারের নির্বাসন চাই না, আমি চাই এই সরকার নির্বাচনের মাধ্যমে সম্মানজনক ভাবে চলে যায়। এ হলো আমার। জি, জনাব ফজলুর রহমান, আপনি তো দেখেছেন যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বাংলাদেশের সরকার প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি বৈঠক হয়েছে, এবং সেই বৈঠকে নানা বিষয় উঠে এসেছে, বিশেষ করে শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার ব্যাপারে, গঙ্গার পানি বন্টন, তিস্তার পানি ন্যায্য হিস্সা ইত্যাদি নানা বিষয়ে কথা হয়েছে, সীমান্তে হত্যা। তো এই যে শেখ হাসিনা প্রত্যাবর্তনের বিষয়টি, প্রত্যাবর্তনের বিষয়টি নিয়ে আপনার কাছে কি মনে হয়, যে এটি কি আসলে কোনো আলোর মুখ দেখতে পারে, তাকে কি ফিরিয়ে দেওয়া হতে পারে, বা ভারত কি এই ব্যাপারে রাজি হবে, সম্মত হবে? আমার কাছে ইউনূস সাহেব এবং মোদী সাহেবের যে আলোচনা, আমি এভাবে মাননীয় ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের দেশের প্রধান উপদেষ্টা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদী, তাদের মধ্যে যে আলোচনা হয়েছে, আমার ধারণা এটা 50% সাকসেসফুল হয়ে গেছে। 50%। আপনি আমাকে জিজ্ঞাসা করেন যে আলাপ করার আগে 50% সাকসেসফুল হয়ে গেছে আলোচনা, জিনিসটা আপনি কি আমার কাছে জানতে চান 50% কিভাবে সাকসেসফুল হয়েছে? জি জি, অবশ্যই অবশ্যই অবশ্যই, জি প্লিজ। ওই ডায়নার সঙ্গে যখন চার্লসের সারাসারি হয়ে গেল, যুবরাজ চার্লসের সঙ্গে যখন বিশ্ব সুন্দরী ডায়নার সারাসারি হয়ে গেল, ব্রিটিশ বধূ, জানেন তো ডায়না ছিল নাম, জানেন নামটা ডায়নার? জি 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 জি, আমি শুনছি আমি শুনছি আমি শুনছি। এখানে ওখানে ঘুরে বেড়াইতো, এত সুন্দরী মহিলা, স্বামী নাই। তখন বাংলাদেশের এক ছেলে বলতেছে, যুবক ছেলে, যে ডায়নার সাথে আমার বিয়া ঠিকঠাক হয়ে গেছে। সবাই বলে বেড়াইতেছে ডায়নার সাথে আমার বিয়া ঠিকঠাক হয়ে গেছে। তখন সবাই অবাক, বাবারে বিয়া ঠিকঠাক হয়ে গেছে, আরে কস কি তুই? বন্ধুরা জিজ্ঞাসা, তুই কেমনে এটা করলে? কই না, ঠিকঠাক সবটা হয়েছে না, তবে 50% ঠিকঠাক হয়ে গেছে। তখন বন্ধুরা, তাও তো একটা কথা রে ডায়না, 50% ঠিকঠাক হয়েছে, তোর বিয়া কবে হইব? তখন বলে কবে হইব এখন ডেটটা ঠিক হয় না, যে 50% যে ঠিক হয়েছে
বিয়ে তো হয় দুইজন ছেলে মেয়ের মধ্যে, তা আমি তো হইলাম ছেলে, আমি তো রাজি আছি, কাজে 50% তো ঠিকঠাক হয়ে গেছে বিয়ের সাথে। ইউনূস সাহেব এবং মোদী সাহেবের আলোচনাটা 50% ঠিকঠাক হয়েছে বলে আমার মনে হচ্ছে। দেখা যাক কি হয়, ওরাটা ঠিক হইলে আমি খুব খুশি হই। তাহলে আপনি কি আশা 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 করছেন যে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা হতে পারে বা আনা যেতে পারে, ভারত ফেরত দিবে, আপনার কাছে মনে হয়? আশা করছেন কি? ভারত বাংলাদেশ বুঝুক শেখ হাসিনাকে ফিরে আনতে, এটা তো এপ্রিহেনশনের কথা বলেন আপনি, যা আমি অনুমান করে বলতাম, আমি অনুমান করে কোনো কথা বলতে চাই না। তবে শেখ হাসিনা যে ভুল করছে, ভুলের জন্য সারা জাতির কাছে হাত জোর করে তার ক্ষমা চাওয়া উচিত। যতদিন জাতি মাফ না করে, শুধু মাফ হয়ে চাইতে থাকবে। এক, দুই হইলো যদি কোনো ভুল করে খুন করে থাকে এবং খুনের দায়িত্ব যদি তার হয়ে থাকে, তার বিচারও হওয়া উচিত এবং শাস্তি হওয়া উচিত। আমি এটা মনে করি। আমার কথাটা কেন বলতে পারছি আপনার কাছে? ক্লিয়ার হইছে কথাটা? জি 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 আমি শুনেছি। চাওয়া উচিত তার দেশে। আর যদি সে অপরাধ করে থাকে, তার শাস্তি হওয়া উচিত। আর সেই জায়গাতে ভারত এবং বাংলাদেশের যে ঘটনা প্রবাহ, সেই ঘটনা প্রবাহ শেখ হাসিনা যেখানে গেছে, কে তাকে নিছে, কে তাকে গ্রহণ করছে, কিভাবে গ্রহণ করছে, আমার দেশের সরকারের প্রধান উপদেষ্টা বললেই হাসিনাকে দিয়া দিবে কি দিবে না, এটা তো ইন্ডিয়া এবং বাংলাদেশের ব্যাপার, এটা তো শক্তির ব্যাপার, এই শক্তি যদি থাকে বাংলাদেশে, তা হাসিনা ফেরত আসবে। আর না থাকলে মুখের কথা কইতে পারবো যে পুরান ঢাকায় 2 বিল্ডিং এ ডিলাডিলি করতেছে লোকেরা, ইডে করে আর কি, পাথর দিয়া ঝগড়া লাগে, এক ল্যাংরাও আবার ইটা দেয়, ইটা দিলে পরে ল্যাংরা ইটাটা গিয়ে আবার 2 বিল্ডিং এর মধ্যে মানুষের মাথার উপরে পড়ে, ওই বিল্ডিং এ যায় না। তখন এই ল্যাংরার পক্ষে লোকেরা বলতেছে, আবে হালাই ল্যাংরা, তুই ইটা দিবি না, তুই বকা দিবি। বকা দেওয়াটা খুব সহজ, বকা খুব দিতে পারবেন, কিন্তু ইটা দেওয়াটা খুব কঠিন। কথাটা কি বুঝছেন আপনি? ইটা দেওয়াটা যদি ইটা দিতে হলে আপনার শক্তি লাগবে সমানে সমান, কেহ কারে নাহি জিনে সমানে সমান, আপনার সেই শক্তি লাগবে। আপনার 2টা অ্যাটমিক দাঁত লাগবে, 2টা অ্যাটমিক দাঁত লাগবে। আর অ্যাটমিক দাঁত বানাইতে হলে আপনার অর্থ লাগবে, আপনার জ্ঞান লাগবে, শিক্ষা লাগবে, বিজ্ঞান লাগবে, সব লাগবে। আমার ছেলে নাসায় যাইতে হবে, রিসার্চ করতে হবে, কিছুই নাই, সারাদিন খালি মিছিল আর মিছিল, আর মব জাস্টিস আর মব জাস্টিস। আর আপনি মনে করতেছেন একটা দেশকে আপনি হারায় ফেলবেন, জোর করে নিয়ে যাবেন, আপনি তো কিছুই নাই। শিক্ষায় তাদের সমান না, কিছুতেই তাদের সমান না। আমরা তো খালি মারামারি, ধরাধরি, সরকার কে হইব, মন্ত্রী কে হইব, আর মন্ত্রী হইলে পরে একদল লোক রাতারাতি আঙ্গুল ফুললে কলা গাছ ফুললে বট গাছ। হ্যাঁ, যার পকেট 10 টাকা থাকে না মন্ত্রী হওয়ার, নেতা হওয়ার আগে, সে দেখা যায় বাসে চড়তো, সে আবার বিমান ছাড়া তার পছন্দ হয় না। 30,000 টাকা কম্বল দেওয়ার জন্য 36 লাখ টাকার আবার হেলিকপ্টার লাগে। আবার বাড়িতে যাইতে হইলে 156টা গেট লাগে, 135টা গাড়ি লাগে। এই যে আমাদের চরিত্র নষ্ট হয়েছে, আমাদের সন্তানদের চরিত্র কিন্তু নষ্ট চরিত্র ওইভাবে হয়ে যাচ্ছে। এই দেশের ভবিষ্যৎ আমি দেখি না তা না, কিন্তু সত্যটা একদিন প্রতিষ্ঠিত হবে এবং এইটার জন্য অনেক অনেক কি বলবো খেসারত আমাদেরকে দিতে হবে, অনেক খেসারত। সত্য কিন্তু একদিন প্রতিষ্ঠিত হবে, এক বলে দিলাম, এইটার বাইরে যাবে, কিন্তু এর জন্য অনেক খেসারত। যেমন শেখ হাসিনাকে সত্যের কাছে মাথা নিচু করতে হয়েছে। সেই সত্যটা কেমন সত্য, সেইটা মানুষের আবেগের সত্যটাই সবচেয়ে বেশি। মানুষ মনে করছে কি দাবি, কি দফা, কি নেতৃত্ব, কিচ্ছুই দেখবো না, হাসিনাকে ফেলে দিব। জিজ্ঞাসা করছে হাসিনা ফেলে দিলে কে আসবে জানেন? মানুষ বলছে আমি নিজে, হাসিনা গেলে আজরাইল আসুক তাতে আমি রাজি, কিন্তু হাসিনাকে রাখবো না। কারণ এত অসত্য, এত অন্যায়, এত অবৈধ কাজ শেখ হাসিনা সরকার করছে, তাকে রাখার আর কোনো প্রয়োজন ছিল না। ঠিক তেমনি যদি আরো কেউ এই ধরনের অবৈধ অন্যায় কাজ করে, তাহলে কিন্তু ওই সত্যটা আবার, ট্রুথ মাস্ট বি প্রিভেইলড, আবার সক্রেটিস ফিরে আসবে।
পৃথিবীতে, আবার সত্য ফিরে আসবে, কিন্তু এই সত্যের জন্য অনেক বেশি খেসারত দিতে আমি এটা মনে করি। আমি চাই না এইটুক খেসারতের জায়গায় ইউনূস সাহেবের মতো একজন বড় মানুষ, বড় মাপের মানুষ আমাদেরকে নিয়ে যাক, এটা আমি চাই না। এটা আমি চাই না। ইউনূস সাহেব সম্মানজনক ভাবে ক্ষমতা থেকে যারা মেজরিটি হবে ইলেকশনে তাদের হাতে দায়িত্ব দেয়া, উনি যাক দিয়া, উনি মাথার উপরে থাকবেন, এ হলো আমার কথাটা। ফজলু ভাই, আপনাকে একটি প্রশ্ন করতে চাচ্ছিলাম এখন, সেটি আপনি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে, আপনি হয়তোবা দেখেছেন, দেখে থাকবেন যে জাতীয় নাগরিক পার্টির অন্যতম নেতা জনাব সার্জিস আলম উনি বলেছেন যে 300টি আসনে আগামী নির্বাচনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি এনসিপি নিচ্ছে এবং তাদের সেই ধরনের প্রস্তুতি রয়েছে, তারা সেই ব্যাপারে আগাচ্ছে খুব ইতিবাচক ভাবে। বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? এবং তিনি কিন্তু একটি কথা বলেছেন যে নতুন বাংলাদেশ বিনির্মাণে এই দলটি কাজ করবে। তো এই যে নতুন বাংলাদেশ একটি কনসেপ্ট দেখা যাচ্ছে, প্রায়ই কথা হচ্ছে এই বিষয়টি নিয়ে। আমরা তো জানি বাংলাদেশ এখন চলে আসছে নতুন বাংলাদেশ, এবং সেটি নিয়ে বারবার বিভিন্ন সামাজিক মাধ্যমে বলি বা বিভিন্ন বিশ্লেষকদের কাছে যাই, সব জায়গায় এই কথাটি আসছে বিভিন্ন জায়গা থেকে। তো এই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখছেন? এই যে 300 আসনে প্রার্থী দেয়া, নতুন বাংলাদেশ বিনির্মাণে এনসিপি কাজ করবে, সব মিলিয়ে। এরা আমার সন্তানের সমান। এই যে নাহিদ, সার্জিস, হাসনাত, আমার ছোট ছেলের চেয়েও ওরা ছোট। আমি সবসময় বলি, কারণ আমার ছোট ছেলেটাই ব্যারিস্টার এবং এখন তার বয়স 27 বছর। ওর চেয়েও এরা ছোট। আমার বড় ছেলের বয়স 45 বছর। ছেলেদের সম্পর্কে আমি কিছু কথা বলতে চাই না। এরা খুব একটা বড় কাজ করছে বলে মনে করে, আচ্ছা ঠিক আছে দেখা যাক। সার্জিস আলমরা যে ধরনের কথা বলে, এদের কথার উত্তর আমি দিব। এই কথাগুলো যারা কিংস পার্টি করছে, একদম এরশাদের আমল থেকে দরিয়া, এর পরবর্তী সময়ে যারা করছে কিংস পার্টি, এই যে কয়েকদিন আগেও আমি আর ডামির ইলেকশনে কিছু কিংস পার্টি দাঁড়াইছিল, ওই শমশের মুবিন চৌধুরীর নেতৃত্বে একটা কিংস পার্টি, শাহ মোহাম্মদ আফজালের নেতৃত্বে একটা কিংস পার্টি। এরা কথা কইতো আমরা হব সরকারি দল, আমাদের সরকার হবে বাংলাদেশের শ্রেষ্ঠ সরকার। পরে দেখা গেল শমশের মুবিন চৌধুরী সাহেব 700 ভোট পাইছে। এইগুলা কই, এইগুলা এদের কথার কি উত্তর দিব? এই ছেলে পেলেরা এরা যে কি করতেছে, এদেরকে সেভ করতে হবে, কারণ আমাদের দেশের সুসন্তানেরা, এরা যেদিন ক্ষমতা থাকবে না, এই সরকারের ক্ষমতা যেদিন তাদেরকে ব্যাকিং দিবে না, পুলিশ ছাড়া মাকে দেখবার জন্য বাড়িতে যেতে পারবে, এরা বাড়িতে যেতে হবে। এদের কথা আমি বলতে চাই না, এরা অনেক বাজে কাজ করতেছে। এইসব কথা বলুক, আমি এদেরকে ধন্যবাদ দিই যে বেটারা সাহস আছে। কিন্তু এই যে বলে মুক্তিযুদ্ধ মানি না, 71 মানি না, কথাটা বুঝছেন না? এই দেশ মানে না, অমুক নেতা কেউ না, অমুক নেতা কেউ না, সিরিয়া ফেলমু, মায়ের ফাইরে ফেলমু, এইসব বললে মনে হয় এরা রিয়েলি অপরাধী হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতেছে। ওই যে অমুকের ছবি নামায় ফেলমু, অমুকটা ভাঙিয়ে ফেলমু, দেখবো আইসে 500 সাইলে লয়ে গিয়ে একটা বাড়ি লুট করলো, এই অপরাধগুলো তারা করতেছে। এইসব কথা তাদের কোনো অপরাধ না। এইসব ইয়াং ছেলে পেলেরা, আমরা যখন যৌবনে ছিলাম আমরা মনে করতাম যে বিয়ে করলে পরে সুচিত্রা সেন দিয়ে করলে অসুবিধা কি? আমরা না, সমস্ত যুবকরাই সুচিত্রা সেন দিয়ে স্বপ্ন দেখতো, বাঙালি যুবকরা। এটা আবার কালকে আরেকটা ইউটিউবে আমার নামে সমালোচনা হইব। বাঙালি যুবকরা কিন্তু এই সুচিত্রা সেন দিয়ে স্বপ্ন দেখতো। আমাদের দেশের ইয়াং ছেলেরা যখন প্রথম রাজনীতিতে আসে, সবাই স্বপ্নে দেখে প্রধানমন্ত্রী এবং তার দলই বড়, কিন্তু বাস্তবতার কষাঘাতে তাদের সেই স্বপ্ন অনেকটা বাস্তবতায় পরিণত হয় না। 61 বছর যাবত এই দেশটাকে দেখছি, আমার বয়স 77 বছর। 61 বছরের রাজনীতিবিদ আর বাংলাদেশে কেউ জীবিত থাকলেও কেউ জেলখানায় আছে, কেউ বিছনায় আছে। 61 বছর রাজনীতি করে এমন মানুষ নাই বাংলাদেশে, আমি একমাত্র ব্যক্তি। কন্টিনিউয়াস 61 বছর। এই যে 64 সনের 26শে সেপ্টেম্বর থেকে রাজনীতি করা শুরু করছিলাম, আজ পর্যন্ত একদিনের জন্য আমি নিজেকে নীরব রাখতে পারি না। রাজনীতি এভাবে অতভাবে আসি, এটা দেখে তো আমার অভিজ্ঞতা হয়েছে যে ছেলেরা কি করতে পারে। অন্ত দেখি সারা অনেক এলাকা আছে, 10টা এমপি এলাকা খুঁজতে 10টা ছেলে পাইবেন না ওদের পার্টি। ওনারা কোথাছে, এরা ক্ষমতা, কি করবো কোন?
এদেরকে সবাই সমর্থন করে। এ হলো কথাটা। কাজেই এরা স্বপ্ন দেখুক, এগুলো স্বপ্নিক পার্টি, এরা স্বপ্নের ওতে থাকে আর কি, আয়নার ভিতরে থাকে। কিন্তু গণ অভ্যুত্থানের সময়ে এই যে যারা নেতৃত্ব দিয়েছেন তরুণ প্রজন্ম, জনাব সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ বা নাহিদ ইসলাম বা এমন যারা রয়েছিলেন, তাদের তো একটি ভূমিকা রয়েছিল এই গণ অভ্যুত্থান এবং এই আওয়ামী লীগ সরকারকে বিদায় করবার জন্য যে শক্ত একটি ভূমিকা রাজপথে, সেটি কি ছিল না? আপনার কাছে কি মনে হয়? সেখানে সকল দলের অংশগ্রহণ ছিল, কিন্তু সামনে থেকে তাদের একটি নেতৃত্ব ছিল, যেটি নিয়ে আলোচনা হয়েছে, সবাই বলছেন। এটিকে আপনি কিভাবে দেখেন? তাহলে তাদের স্বীকৃতি জায়গাটি কে আপনি কিভাবে মূল্যায়ন করেন? ঠিক আছে, দিলাম তারা খুব মহানায়ক, আন্দোলনের মহানায়ক। তারা কয়দিনের লাগি? 1 মাস, 5ই জুলাই থেকে 5ই আগস্ট, এই তো মহানায়ক। তো তারা এইটুকু নাকি এর বেশি? এর আগে তো কেউ নামই জানতো না। কিন্তু এই বাংলাদেশে ছাত্র নেতা হওয়া কি এত সোজা? আইলরে ভাই কলির কাল, ছাগলে চাটে বাঘের গাল, এত সোজা ছাত্র নেতা হওয়া? হ্যাঁ, এমন একটা সংগঠনের প্রেসিডেন্ট ছিলাম, সেক্রেটারি ছিলাম, সারা বাংলাদেশের সমস্ত সংসদ সেই সংগঠনের দখলে ছিল। যদিও এখন এই হাসিনার আমলে এই সংগঠনটা একটা ঘৃণিত সংগঠন। এই সংগঠনের প্রেসিডেন্ট সেক্রেটারি ছিলাম। এই সংগঠনই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে প্রধান ভূমিকা পালন করছে। একটা সিরাজুল আলম খান হওয়া, একটা আব্দুর রাজ্জাক হওয়া, একটা তুফাইল আহমদ, নূরে আলম সিদ্দিকী, আসম আব্দুর রব হওয়া অত সোজা। একটা মাহমুদুর রহমান মান্না হওয়া, নিজের কথা নাই বা বললাম, আমরা তো কেউ না। আমরা তো এরশাদ বিরোধী আন্দোলনের প্রধান নেতা ছিলাম, আমি ছাত্র নেতা, আমি ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলাম। মিছিল যেদিন হয় সেদিন হাজার হাজার ছেলে নিয়ে মোহাম্মদজান চৌধুরী, জেনারেল মোহাম্মদজান চৌধুরী ছিল স্বরাষ্ট্র, ফুল মার্শাল্লো ভাঙ্গিয়া মিছিল করি। তার তো ফুল মার্শাল্লো ভাঙ্গে না, তারা ফুল মার্শাল্লো ভাঙ্গে না। তাদেরকে দেখা গেছে 6-7টা ছেলে নিয়ে হারুনের হোটেলে ভাত খাওয়াইছে। 158 জনের মধ্যে কেউ গুলিও খায় নাই, জেলখানায় যায় নাই। কাজে না, আমি তারপরে অবদান দিব, কিন্তু এই আন্দোলনের অবদানটা হইল শেখ হাসিনার প্রথম এবং প্রধান। কারণ হাসিনা আন্দোলনের সৃষ্টি করে রাখছিল, আর এই আন্দোলনটাকে গত 15 বছর যারা সবকিছু দিয়া যৌবন প্রাপ্ত করছিল, পাকাইছিল, এই দলটার নাম হইল বিএনপি। জমি ছিল বিএনপির, বীজ ফালাইছে বিএনপি, রোয়া লাগাইছে বিএনপি, হালিবাজ দিছে বিএনপি, নিরানি দিছে বিএনপি, তেলের টাকা দিছে বিএনপি। সেইভাবে একটা আন্দোলনকে এমন একটা জায়গায় নিয়ে গেছে যেটা ধানটা পাকনাই ছিল। ছেলেরা যখন আইসা কাটবার কথা বলছে, আমাদের দেশে বৈশাখ মাসে দাওয়াল আসে, খাওয়ার অঞ্চলে লাখে লাখে দাওয়াল আসে ধান কাটার জন্য। 8টা মুড়ি খাটলে একটা নেই, এদেরকে দাওয়াল বলে। দাওয়ালেরা যদি আইসা দাবি করে না না আমরা যেহেতু কাটছি সব আমাদেরকে দিতে হবে, ছেলেরা তো এই ধরনের একটা দাবি করতেছে। আসলে তো তা না, আসলে তো জনতা হইল মূল ব্যাপার। এই যে 136 জন লোক একদিন শেষ দিনে 5ই আগস্ট যাত্রাবাড়ি থানা দখল করতে মারা গেল, তার 99 জন লোক হইল, 100 জনের মতো লোক হইল বিএনপির নেতা কর্মী। আমাদের অবদান নাই? কি বলেন আপনি? আমাদের অবদান নাই? আমাদের কথার চোটে শেখ হাসিনা 50% সরকার আগেই মরে গেছে, খালি একা ফজলুর রহমানের কথা। আগেই হাসিনা 50% মরে গেছে। ওই যে বাইরের থেকে যারা রং বেরঙ্গের কথা বলে, ভিতরে আইসা দেখেন না, একটু আসেন না, একটু বাবারা আসেন না কেন? রং বেরঙ্গের কথা বলে বাইরে থেকে বাতাস লাগায় কেন? আসেন। ফজলুর রহমান তো ভিতরে থেকে কথা বলছে, প্রতিদিন মৃত্যুর রিস্ক নেওয়ার কথা, প্রতিদিন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কইয়া কথা বলছি। ওরে বলছি তুমি বিধবা হইবা, সন্তানদেরকে বলছি তোমরা এতিম হইবা, আমি কিন্তু মৃত্যুবরণ করবো আছে সরকারের হাতে। কাজে এত চিন্তা করে লাভ কি? আমরা কিছুই করি নাই। We did not do anything for the movement of 5th August. Why? এটি তো অকৃতজ্ঞতা, এটি তো অন্যের অধিকারটাকে হাইজ্যাক করা। ছেলেরা এটা করবে কেন? এর তো সুসন্তান হওয়া উচিত। আচ্ছা, আমি একটি ভিন্ন প্রসঙ্গে আসছি, সেটি হচ্ছে
জামাতের সাথে বাংলাদেশ বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তো একটি জোট ছিল বিগত সময়ে আমরা দেখেছি। সেই জোটের অবস্থানটি এখন কোন অবস্থায় রয়েছে এবং কোনোভাবে কি এই দলটির সাথে জামাত ইসলামীর সাথে বিএনপির কোনো দূরত্ব সৃষ্টি হয়েছে কি নির্বাচনকে কেন্দ্র করে, আগামী নির্বাচনকে কেন্দ্র করে? আমার দলের কথা আমি বলতে পারবো না, এই কারণে কারণ দলের পক্ষে মুখপাত্র হইয়া বলার মানুষ আমি না। আবার দলের ভিতরে যেহেতু আমি অবজারভার হিসাবে দলের ব্যাপারে কথা বলতে পারি না, আমি তো অবজারভার না, কিন্তু দলের আমি মূল ব্যক্তিরা যারা নীতি নির্ধারক আমি সেইখানে না। তবে এইটা বুঝে মানুষে যে একটা সম্পর্কের অধপতন না হলেও সম্পর্কের ভিন্নতা হয়েছে, দূরত্ব হয়েছে, এইটা বুঝে মানুষ, এটা বুঝে না তা না। আর আমি জামাত ইসলাম সম্পর্কে যেটা বুঝি, জামাত ইসলাম 5ই আগস্টের পরে বিএনপির সাথে অকৃতজ্ঞ হিসাবে মানে ব্যবহার করছে। এটা প্রমাণ করছে যে তারা অকৃতজ্ঞ ছিল। 1, 2, তারা এটা প্রমাণ করছে 71 সনের যে তাদের রাজনৈতিক নেতারা পূর্বপুরুষরা জামাতের নামে এই দেশে পাকিস্তানিদের পক্ষে যুদ্ধ করে ভুল করে গেছে, এটা তারা এখনো ভুলতে পারে নাই। এই দুইটা কারণে বিএনপির সাথে তাদের দূরত্ব সৃষ্টি হয়েছে, এটা বললাম। এবং আমাকে আজকে তাদের বিরুদ্ধে কথা বলতে হয়, তারা যখন বলে যে মুসলমান যে ছেলেরা মুক্তিযুদ্ধ করছে, তাদের পত্রিকায় বলে যারা মুক্তিযুদ্ধ করছে বলে যা মুক্তিযুদ্ধ যারা, এরা আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, তা না হইলে তারা দুজকে যাবে মুক্তিযুদ্ধ করার কারণে। তখন লেখে পত্র পত্রিকায়, তাদের পত্রিকায়, তাদের শিবিরের ছেলেরা, তখন আমার কাছে মনে হয় তাদের 71-এর চরিত্রের কোনো পরিবর্তন হয়। তা না হলে জামাতের ব্যাপারে আমার কোনো অভিযোগ ছিল। তারা অনেক সচিবালয়, মন্ত্রণালয় দখল করছে, ব্যাংক দখল করছে, ইউনিভার্সিটি প্রতিষ্ঠান অনেক কিছু দখল করছে, তারা চুপে চাপে অনেক কিছু হসপিটাল দখল করছে। ঠিক আছে, তা করো, কিন্তু তাদের বিরুদ্ধে আমার অভিযোগটা এই জায়গাতেই যে তারা মুক্তিযুদ্ধকে মানে নাই, এখন চাপে পড়ে চুপচাপ থাকে। 1, 2 নম্বর হলো বিএনপির সাথে বড় অকৃতজ্ঞের মতো তারা ব্যবহার করছে। কারণ খালেদা জিয়ার শাড়ির আঁচলের নিচে মুখ লুকায়ে কিন্তু তাদেরকে বাঁচতে হয়েছে গত 20টা বছর। তা না হলে খালেদা জিয়া যদি 10 সনের পরে 11 সনের পরে তাদেরকে টোটাল সমর্থন না দিত, তাদের আরো অনেকেরই ফাঁসির কাস্টে ঝুলতে হইতো, তা না হলে অনেককে দেশ ছেড়ে যাইতে হইতো। আমি আপনাকে বলি 2 বার খালেদা জিয়া, তার দেশনেত্রী খালেদা জিয়া তার মার্কা দিয়া, ধানের শীষ মার্কা দিয়া তাদেরকে রাজনৈতিক জীবন রক্ষা করছে, এমপি নমিনেশন দিয়া। সেই দলটা যখন বলে 2 সাপের 1 বিষ, নৌকার ধানের শীষ, তখন বুঝতে হবে দলটা অকৃতজ্ঞ। এই কারণে আমরা মনে করি 2টা কারণ। একটা হলো বিএনপির সাথে তারা অকৃতজ্ঞের মতো ব্যবহার করছে, মনে করছে আমরা একা পাওয়ারে যাব, আর মুক্তিযুদ্ধকে তারা অস্বীকার করছে, সুযোগ পাই প্রথমেই মুক্তিযুদ্ধকে তারা অস্বীকার করছে। এই কারণে দ্বন্দ্বটা বাড়ছে। আমার সাথে দ্বন্দ্ব আরেকটু বেশি এই কারণে, আমি মুক্তিযোদ্ধা, কাজে আমি মুক্তিযুদ্ধের বিরোধী কথা বললে আমি টলারেট করি না, আমার উত্তর দিতে হয়। এবং প্রতিদিন জামাত শিবিরের 30 থেকে 40 হাজার গালি আমার খাওয়ানো লাগে। আমার বাপে খায়, মায়ে খায়, মৃত মা বাবায় খায়, আমার বউ সন্তানেরা খায়, আমি তো খাই। এদের গালিগুলা খাই, এরা নাকি আবার এই দেশে ইসলাম করবে। যারা আমার নাম ডাকে পর্যন্ত ফুজু পাগলা ডাকে, মৌলানা সাহেব, এরা নাকি আবার মৌলানা সাহেব। আল্লাহ বলছে কারোর নাম বিকৃত করা, মুসলমান কারোর নাম বিকৃত করা হলো মহাপাপ। ওই আর কিছু ছেলে আছে বিএনপি, জামাতের ছেলে বিএনপির ভিতরে ঢুকে আছে, শিবিরের ছেলে। যেমন তারা ছাত্রলীগের ভিতরে ঢুকছিল, ঠিক শিবিরের ভিতরে বেশ কিছু, বিএনপির ভিতরে বেশ কিছু ছেলে আছে যারা শিবির না, শুধু এরা আলবদর রাজাকারের ছেলে বলে আমার মনে হয়। যেসব কথা বলে আলবদরের সন্তান ছাড়া, হয়তোবা সে আলবদর বা রাজাকার মুক্তিযোদ্ধার হাতে ধরা পড়ছে, বট গাছে তুলে মারছে ব্রাশ ফায়ার করিয়া, আলবদর রাজাকারের ছেলের মতো তারা আমার বিরুদ্ধে কথা বলে সব। এরা আবার বলে বিএনপি কে নষ্ট করতেছে ফজলুর রহমান। আরে আমি যদি বিএনপি রে নষ্ট করি, সেই কথা বিএনপি লিডার আছে, আমার নেত্রী আছে, দেশ নেত্রী খালেদা জিয়া, তারেক রহমান সাহেব, আমার মহাসচিব আছে মির্জা, তারা আমাকে বলবে এরা আমি নাকি বিএনপি কেন। এখন আমার চেয়েও কঠিন কথা বলতেছে আবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আজকে শুনেন নাই কি বলছে এদের সম্পর্কে। কাজেই আমি মনে করি দেশে আজকের যে অবস্থানটা চলছে, কালো অধ্যায়টা চলছে ইলেকশনের ব্যাপারে, এটার জামাতের
অধিক লোভ হইল এটার জন্য দায়ী যে তারা এককভাবে রাষ্ট্র ক্ষমতা কিছু সন্ত্রাসী এবং কিছু ওই জঙ্গি লোককে নিয়ে ছেলেপেলেকে নিয়ে দখল করে 10-20 বছর চালাইতেছে আফগানিস্তান সিরিয়ার মতো। এ হলো আমার কথা। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের অনুষ্ঠান দেখার জন্য। আমাদের সাথে উপস্থিত ছিলেন, যুক্ত ছিলেন সম্মানিত অতিথি হিসেবে অ্যাডভোকেট জনাব ফজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। দর্শক মন্ডলী, আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আবারও দেখা হবে নতুন বিষয়, নতুন অতিথি নিয়ে। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকবেন, সতর্ক থাকবেন। শুভরাত্রি।